শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকেও প্রচুর কাজ আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কাল তো ভিডিও শেয়ার করা হলো না, চলো আজকেই সব কিছু শেয়ার করি। একা হাতে অনেক কিছু করা, তারপরে 1 মাসের সবজি আজ আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো মধ্যবিত্ত ঘরে যেরকম বাজার করে আর কি আমরা সবজিগুলো 1 মাস ধরে খাই, তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। আমার হাজব্যান্ড হিসাব মতো বাড়িতেই থাকে না, খুব দৈবিক সৈবিত আর কি, অল্প টাইমের জন্য মাঝে মধ্যে, তো 1-8 বেলার জন্য বাড়ি থাকে। তো এখন যেহেতু পুরোপুরি সিজনের টাইম, আমাদের গাড়িগুলোর কিন্তু অনেক ভাড়া আছে। তো এই টাইমে কি জানো তো, ও যেহেতু বাড়িতেই থাকে না, সব সময়ই বলতে পারো প্রায় বাইরেই থাকে, হোটেলেই খাওয়া দাওয়া করে। বাড়ি কিন্তু আমার রান্না বান্না অনেক কম করতে হয়। আমি যেহেতু একটু খাওয়া দাওয়া হিসাব করে করি, আর আমার মেয়েরা অনেক কি বলবো, বাচ্চারা জানোই তো খুব বেশি খাওয়া দাওয়া করতেই চায় না, অনেক অল্প অল্প রান্না বান্না করি আমি। তো ওই কারণে আর কি একটুখানি বাজার করে নিয়ে এসছে হাজব্যান্ড। আজ যেহেতু সকালবেলাটা ফাঁকা পেয়েছিল, সেই বাজারগুলো আমি 1 মাস করেই নিতে পারবো। চলো সবকিছুই দেখাবো। আগে আমি সুন্দর করে আমার ঘরটরগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে বাজার ঘাটগুলো ঢেলে সুন্দর করে গুছিয়ে নেব। একদম সাত সকালে ভোর ভোর আমাদের এখানে খুব টাটকা সবজি বাজার পাওয়া যায়। তো ওখান থেকে আর কি বাজারগুলো করে এনেছে আর রেখে দিয়েছে ওই বারান্দার মধ্যে। তো আমি একটুখানি বাদে ওগুলো গুছিয়ে নেব। মাছ মাংস তো বাড়িতেই আছে, মাছটা আর কেনা হয়নি, শুধু সবজিগুলোই নেওয়া হয়েছে। কি জানো তো, বাড়ি কিন্তু সবজি চাল থাকলে অতটাও টেনশন হয় না, কারণ মাছ তো বাড়িতেই আছে, ইচ্ছা করলে মুরগি জবাই করে দিলে মাংসটাও হয়ে যায়। তো ওই কারণে আর কি। আর এমনিতেও ফ্রিজে আজ 2-3 দিনের অনেক মাছ জমা হয়ে গেছে। পুকুর থেকে বড় বড় মাছ ধরা হয়, অত তো খাওয়া হয় না, কিছুটা কিছুটা করে রাখি, তো বেশ অনেকখানি মাছ জমা হয়ে গেছে। দেখো সুন্দর করে এখন বেডশিট টেডশিটগুলো গুছিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে অল্প অল্প কিছু ঈশার জামা প্যান্ট ছিল, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এখন এগুলো জায়গা মতো রেখে দেব। আর এই খাটটা যেহেতু সিমরান ঘুম থেকে উঠেই একা একা গুছিয়ে নিয়েছিল, তো ওই কারণে কিন্তু আমার আর গোছাতে হলো না, সুন্দর করে টান টান করে দিলাম। তো যেহেতু মেয়ে বড় হয়েছে, একা একা দেখো সুন্দর খাটও গোছানো শিখেছে। তো অনেকেই জিজ্ঞাসা করো সিমরানের কত বছর বয়স, ওর কিন্তু 11 বছর বয়স। দেখো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, আর চলো সবজি টবজিগুলো এখন গুছিয়ে ফেলি। তো প্রত্যেকটা সবজি আগে ঢেলে নেই, নতুন আলু মানে নতুন আবেগ, রান্নাবান্না একটা আলাদা রকম স্বাদ মজা। আমরা যারা রান্না করতে ভালোবাসি, তাদের কাছে নতুন কোনো সবজি আসলে এত মনটা ভালো হয়ে যায় কি বলবো। আর আমি যেহেতু সন্ধ্যাবেলা করে স্যুপ বানাই, রাতে আমি স্যুপই খাই বেশিরভাগ দিন, তো স্যুপ খাওয়ার মতনও কিছু সবজি এনে রেখেছি। ক্যাপসিকামটা পাইনি, হাজব্যান্ড বলছিল, ওটা আর আনা হয়নি। তাছাড়া সব কিছু অল্প অল্প করে এনে দিয়েছে। খুব বেশি জিনিস হলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, যতটুকু পেরেছে আমার যেমন দরকার ঠিক সেরকমভাবে এনে দিয়েছে। আর কাল সন্ধ্যাবেলা আমাদের গাছ থেকে আবার সিম, মিসলি আর লাউ এগুলো পেরেছিল। এখন দেখে গাছে আরও একটা বড় লাউ আছে, সেটাও আসার সময় এই যে পেরে এনেছে। তো বাড়িও টুকটাক সবজি আছে, পালন আছে, মূলো আছে, ওই বাড়িতে আর কি। তো এই দিয়ে মনে করো অনেক সবজি, বাড়ির আর কিছু সবজি গাছে আছে, সেগুলো এখন পারবো না, এগুলো শেষ হওয়ার মতো হলে তখনই আনবো। বিটকপি এনেছে, বেগুন এনেছে, তারপরে এই যে নতুন আলু, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, ফুলকপি, তারপরে অনেক রকম এনেছে, কড়াইশুঁটি। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক, যারা রোজই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি সেইভাবে ভিডিও দিতেও পারছি না, আর তাদের কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না। চলো এক এক করে সকলের নামগুলো নিয়ে নিই। জেসমিনা বোন বলেছ, দিদি তোমার চুলার ভিতরে একটু মালসা দিয়ে দিও, তা নয় টালি ভাঙা দিয়ে দিও, তারপরে লেপে দেবে, দেখবে অনেক সুন্দর থাকবে। অনেক সুন্দর একটা আইডিয়া দিলে বোন, অবশ্যই করব। আমিও আগে এরকম করতাম, কারণ আমার উনানের ভিতরে পানি উঠতো, মালসা দিয়ে দিলে সেটার ভয় থাকতো না। তো তুমি যখন বলেছো চেষ্টা করব। তবে কি জানো তো, উনানের যে খোলটা, ওটা তো অনেক গভীর, কিন্তু একদম ছোট্ট মালসা দিতে গেলে আমাকে একদম ছোট্ট মালসা খুঁজে আনতে হবে। দেখি কুমার বাড়িতে গিয়ে ছোট্ট একটা মালসা কিনে আনবো, তারপরেই দিয়ে দেব।
অনিমা ইসলাম আখি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। ঝুমার সংসার বোন, প্রত্যেক দিন যে আমার এইভাবে পাশে থাকো, তোমাকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো। এসকে রাজা প্রোফাইল থেকে বোন, প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। মিশু প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার চুলাটা অনেক সুন্দর হয়েছে, আর আমিও তোমার মতো দুচুলো বানিয়েছি। অনেক অনেক ভালোবাসা রইল বোন। যখন তোমরা বলো যে আমার যে কোনো কাজ তোমাদের অনেক ভালো লাগে, তোমরাও সেরকম করো, সত্যি শুনতে অনেক ভালো লাগে। অনেক ভালোবাসা রইল বোন, ভালো থেকো। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি আমি আজ ফার্স্ট কমেন্ট করলাম ভিডিওতে, অনেক অনেক ভালোবাসা রইল বোন। আর এটাও বলেছ কমেন্ট করে তারপরে ভিডিও দেখা শুরু করলাম, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন যে তোমরা আমার পাশে থাকো, এত ভালো লাগে কি বলবো। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার কমেন্ট বক্স বন্ধ ছিল, কমেন্ট করতে পারিনি, তাই আগের ভিডিওতেই কমেন্ট করলাম, ভিডিও দেখা শুরু করেছে, অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল বোন, প্রত্যেক দিন এভাবে আমার পাশে থেকো। রুমাস ওয়ার্ল্ড বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। অঙ্কনা লাইফস্টাইল বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেক দিনের কাজকর্ম যেমন থাকে এবার তেমন শুরু করে দেব। আগে বাজার ঘাটগুলো গুছিয়ে নিলাম, কি জানো তো আলুর ধুলো টুলো তো পরেই গোছাতে গেলে, ওই কারণে ভাবলাম আগে গুছিয়ে নিই, তাহলে একেবারে সবজি টবজিগুলো গুছিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে একদম নিশ্চিন্তে হওয়া যাবে। এই সকালের টাইমটা এত বেশি চাপ থাকে কি বলবো। তারপরে আবার গরম ভাত রান্না করেছিলাম একদম ঘুম থেকে উঠেই। তো হাজব্যান্ড বাজার করে আনার সাথে সাথে ওকে খেতে দিয়ে তো ও তো চলে গেল কাজে। তারপরে এক এক করে কাজগুলো শুরু করেছি। চলো মুরগিটাও ছেড়ে দিয়েছি, মুরগিকে এখন খেতে দেই। একটাই মুরগি আছে, তো হাজব্যান্ড বলছিল এটাকে জবাই করে দিতে, বাড়িতে একদিন বিরিয়ানি বানিয়ে খাবে। তা আমি বলছিলাম এই মুরগিটা ডিম পারবে, অন্তত কটা ডিম পেড়ে নিক, তারপরেই জবাই করে দেব। কি জানো তো এখন মুরগি পাখি রাখাই ভয় লাগে, কারণ চারিদিকে যা পরিমাণে রোগ হচ্ছে, মুরগি কিন্তু বেঁচে থাকছে না। আমার বাড়ির আশেপাশে যত মুরগি ছিল সকলের সব কিন্তু মারা গেছে, একমাত্র আমার মুরগিগুলো তেমন একটা ছাড়ি না, তো সবসময় ফার্মের মধ্যে থাকে, ওই কারণে কিন্তু রোগটা অত ধরা পড়েনি। আর আমি যে এই যে হাঁস মুরগি পুষি, তোমাদের বলবো কি, তো এখান থেকে কিন্তু আমি বেশ অনেক টাকা করেই ইনকাম করি। হয়তো এদের পেছনে খুব একটা খাটনি নেই, সকাল হলে ছেড়ে দিই, খাবার টাবারগুলো একটু মাখিয়ে দিতে হয়, আর যে কোনো জায়গা থেকে সন্ধ্যার আগে আমাকে বাড়ি ফিরতে হয়, আর তা নয় হাঁস মুরগি তুলে রেখে তারপরে যেতে হয়, এরকম একটা অবস্থা। তো এইবার আমি যা হাঁস মুরগি কিনেছিলাম, মুরগির কথা বাদ দিলাম, কারণ মুরগিগুলো আমার 10টা মুরগি সরকারি মুরগি ছিল, তো সেলফের গ্রুপ থেকে দিয়েছিল 10টা মুরগি, আর এমনি আমার 10টা কেনা ছিল 100 টাকা দিয়ে 10 পিস মুরগি। ছোট্ট ছোট্ট বাচ্চা কিনেছিলাম, 10 টাকা করে পিস নিয়েছিল মুরগিগুলোর। তো সেই 100 টাকার মুরগি তোমাদেরকে কি বলবো, একটা একটা মুরগি এরকমও হয়েছে যে 500 টাকা 600 টাকা করে বিক্রি করেছি পিস। তো ভাবো, আর বাড়িতে তো যা জবাই করেছি খেয়েছি, এগুলো বাদ দাও, তো এতটাই লাভ হয়েছে। খাবার কিন্তু ওদের খুব একটা বেশি যে লেগেছে সেরকমও না, আমি অল্প অল্প খাবার দিতাম, তারপরে ছেড়ে দিতাম। আমার বাড়িতে যে ঘাস লতাপাতা আছে, মুরগিরা কিন্তু ওগুলো ছিঁড়ে ছিঁড়ে খেত। আর হাঁসের কথা বলবো কি, তো হাঁসগুলো তো আমি বেশি দিন কিনেই নি, হয়তো 3 মাস কি 4 মাস মতো হবে হাঁসগুলো কিনেছি। তো আমি 540 টাকার হাঁস কিনেছিলাম, আর বিক্রি করেছি প্রায় 4000 টাকার মতো। তো হাঁসের এখন শীতকালে অনেক দাম, আর বড় করলেই ডিমও পারে, তো আমি ডিম পাড়া পর্যন্ত রাখিনি। আজকে দুটো মেয়ে হাঁস আছে, সেই দুটো ডিম পাড়া হাঁস, তো ওই দুটো একজন এসে নিয়ে যাবে, তো 400 টাকা করে পিস বিক্রি হয়। আর অল্প কটাই হাঁস থাকবে, বিক্রি করতে করতে সবই প্রায় বেচা হয়ে গেছে। তো ভাবছি কি জানো তো, এইবার আবারও 20 পিস মতো হাঁস কিনবো। আমার বাড়ির ধারে যেহেতু পুকুর আছে, একদম সকালবেলা খাইয়ে পুকুরে নামিয়ে দিলে সেই সন্ধ্যাবেলা গিয়ে ওঠে, তো সেই আর কি। হাজব্যান্ডকে বলছিলাম, বলছে শীতটা একটুখানি কাটুক, এই কটা দিন প্রচণ্ড শীত, বলছে একটু হালকা শীতটা কমে যাক, অন্তত একটা মাই যাক, তো মাঘ ফাল্গুন মাসে নিও, তখন গিয়ে কিন্তু হাঁস মুরগিগুলো বেশ তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর ঠান্ডা থাকলেও রোগ হবে না। তো দেখা যাক, কিছুদিন বাদেই আবার কিনবো। আমি হাঁস মুরগি বেচা পয়সা থেকে কিছু পয়সা আমি আলাদা করে রাখবো, যেগুলো দিয়ে আমি আবারও নতুন হাঁস মুরগি কিনতে পারবো। ছোট ছোট বুদ্ধি করে চলি, তারপরে হিসাব করে এরকম বাজার করে চলি বলে কিন্তু আমার কোনো কিছুতেই অসুবিধা হয় না। নিজের জামা কাপড় জিনিসপত্র কোনো কিছু কেনার জন্য হাজব্যান্ডের কাছে না হাত পাততে হয় না, তো নিজে বুদ্ধি করেই করে নিতে পারি।
তারপরে তো নারকেল গাছ আছে, ডাব বিক্রি করার দাম। তারপরে আমার নারকেল পাতা পাড়ার সঙ্গে সঙ্গে পাড়ার বউ আছে, তারা নিয়ে যায়। তো তারা পাতাগুলো নিয়ে নেয় আর আমার কাঠিগুলো দিয়ে দেয়। কাঠি বিক্রি করেও কিন্তু অনেক পয়সা হয়। আর যা কাঠকুটো হয় তাতে তো আমার রান্না হয়েই যায়। আমার গ্যাস পুড়িয়ে রান্না লাগে না। এরকম বুদ্ধি করে চলি বলে কিন্তু আমার শখের জিনিসগুলো কিন্তু আমার একদমই চিন্তাও করতে হয় না, আর খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার ইচ্ছা আছে একটা শোকেস আলনা নেওয়ার, কিংবা একটা এমনি রেডিমেড আলনা কেনার। হাজব্যান্ডকে বলছিলাম যে আমার সাথে একটু চলো, আমি টাকা গুছিয়েছি, আমাকে একটা শোকেস আলনা কিনে দেবে। অল্প কিছু যদি তো কম পড়ে তখন তুমি দেবে। তো তার তো আর সময়ই হয় না। বলছিল কিছু ঝামেলা আছে, এগুলো মিটবে তারপরেই নাকি যাবে। আমার পুরনো আলনাটা ভেঙে যাওয়ার পরে জামাকাপড় রাখার যে কি অসুবিধা হচ্ছে তোমাদের কি বলবো। চারিদিকে শুধু ঝুড়িতে জামাকাপড়, গামলায় জামাকাপড়, এখানে জামাকাপড় ওখানে জামাকাপড়, আর একদমই ভালো লাগছে না। আলনা হলে কিন্তু বড় জিনিসগুলো সুন্দর রাখা যায়। এখন 2 পিস হাঁস বিক্রি করে দিলাম, বউটা নিয়ে যাচ্ছে সাইকেলে করে। তো যাই হোক, তারপরে আমি আবার গুছিয়ে গাছিয়ে ঈশাকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। ঈশান এখন খুব সুন্দর স্কুলে বসে শিখে গেছে, যেহেতু আইসিডিএস স্কুলে এখন যায়। ঈশার এই 3.5 বছর বয়স, তো এইবার তুলে কিন্তু কেজি স্কুলে ভর্তি করে দেব। কারণ কেজি স্কুলগুলোয় অনেক ছোট থেকে ভর্তি নেয়। এখন ভর্তি করতে গেলে সেই সব বাচ্চাদের সঙ্গে পেরে উঠবে কি, এটাও সমস্যা। তো এরপরে ভর্তি করলে তো আরও সমস্যা হয়ে যাবে। আর এখানে স্কুলে দিতে এসে আমার এই যে ননদটা ডাকছিল, আর দেখো ডেকে কি বড় একটা মাছ দিল। এটাকে নিয়ে গিয়ে এখন জ্যান্ত জ্যান্ত মাছ রান্না করব। তো এটা হচ্ছে ভেটকি মাছ। তো আমি মোটে নিচ্ছিলাম না, জোর করে জবরদস্তি আমাকে ধরিয়ে দিল রান্না করার জন্য। হাজব্যান্ড দেখো বাড়িতে নেই। তো এই মাছটা খেতেও কেমন জানি লাগছে, কারণ তার পছন্দের মাছ। এখান থেকে আমি অল্প করে রাখবো আর হাজব্যান্ডের জন্য একটু রেখে দেব, কারণ ও কিন্তু এই ভেটকি মাছটা অনেক সুন্দরভাবে খায়। আর এখানে বেগুন কিনেছে, দেখো কত পোকাওয়ালা বেগুন বেরিয়েছে। তো আমি বাচ্চা দিয়ে যেমনভাবে নেওয়া যায় আর কি, সেরকমভাবেই নিয়ে নিচ্ছিলাম। তো একদম জ্যান্ত জ্যান্ত বাড়ির মাছের ঝোল হবে। তো ওখানে আমার ওই ননদদের পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরছিল আর আমাকে ডেকে দিয়ে দিল। তো চলো যাই হোক, বেগুন দিয়ে কিন্তু ওই মাছের ঝোল অনেক বেশি ভালো লাগে। ভেটকি মাছ এমনিতেও ঝোল করলেও ভালো লাগে, আর বেগুন দিয়ে রাঁধলে তো আরও ভালো লাগে। ভাবছি চলো বেগুন দিয়েই রাঁধবো। অল্প করে এখন রাঁধবো আর অল্পগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকবে বাদবাকিটা সেই দিনই রান্না করব। দেখো এখন নুন হলুদ মাখিয়ে নিলাম, একটা একটা করে ভাজা করে নেব। আর এই যে ছোট্ট কড়াটা, এটার মধ্যে মাছ ভাজতে এত ভালো লাগে তোমাদের কি বলবো। একদমই তো তেল ছিটকিয়ে হাতে আসে না। আর তাছাড়া কি জানো তো, একটু ডুবো ডুবো তেল থাকে, তাতে ভাজা যায়। আর আমার যে সসপ্যানটা ছিল, ওটা তো পুরো একদম সমান তলাটা। তো একদম চারিদিকে অল্প অল্প তেল থাকে, খুব একটা ডুবো তেল কিন্তু ওতে থাকে না। উনুনটা ধরিয়ে দেওয়ার সাথে সাথে কত সুন্দর জ্বলছে দেখো। আর এখানে রান্না করতে আসা টুকানি টাইম একদম যেই সেই হয়ে যায়। এটা একমাত্র পাতার আসল কারণ শীতকালে রান্না। শীতকালে আগুন পোহাতে অনেক ভালো লাগে। তো এই যে উনানের ধারে গাটা ধুয়ে একেবারে রান্না করতে বসলে পুরো গাটা গরম হয়ে যায়। কোনো কিন্তু ধোঁয়া কিংবা তাপও সেরকমভাবে যে গায়ে সেরকম না, তবে গাটা প্রচণ্ড গরম থাকে। রান্না করতেও শীতকালে এরকম উনানে বেশ ভালো লাগে। আর পাইপের উনানগুলো কি জানো তো, ওতে কোনো রকম গরমও আসবে না, কালিও লাগবে না, কিছুই না। তো একদম ফ্যান্সি উনান। তো এই উনানগুলো শীতে রান্না করতে অনেক ভালো লাগে। ইচ্ছে ছিল এটা উঠানের মাঝখানে পাতবো, বাড়িতে যেহেতু অনেক মানুষজন গা ধুতে আসে, তো ওই কারণে আর বাইরে পাতলাম না, দেখতে কেমন যেন বাজে লাগবে। আর যেহেতু সবাই গা ধুতে এসে জামা কাপড় বদলায় পুকুর ধারে এসে, তো সেখানে রান্না করব, ভিডিও করব, কেমন লাগবে বলো। তো দেখো এখন সুন্দর করে নুন হলুদ দিয়ে দিলাম। এটার মধ্যে বেগুনগুলো তুলে দেব। আর আজ কাঁচা লঙ্কা দিয়েই বেগুন বানাবো, কোনো রকম এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। বেগুনটা কাঁচা লঙ্কা দিয়ে অনেক ভালো লাগে, ডালটাও তাই। ডালেও গুঁড়ো লঙ্কা দিলে একদমই ভালো লাগে না, বেগুনের মধ্যে গুঁড়ো লঙ্কা অল্প দিলেও ভালো লাগে। তো আজ আমি পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করব। তো হাজব্যান্ড তো একদমই একবারও বাড়িতে খাবে না। ও খেলে কিন্তু চিন্তা করতে হয় যে সবজির কালারটা দুর্দান্ত আনতে হবে, তা নয় আবার খাবে না। আর আমরা খেলে অতটাও চিন্তা করি না, কালার যা হয় হোক, স্বাদটা হলে হলো, এই আর কি। তো দেখো এদিকে সুন্দর করে নারকেল পাতা দিয়ে দিয়ে আমি জাল দিচ্ছি, আর কত সুন্দর জ্বলছে। এরকম উনুনে কান্না রান্না করতে ইচ্ছা হবে বলো। সত্যি না, গ্রামের এই সকল জিনিসগুলো এতটাই বেশি মনোমুগ্ধকর যে আমাদের জীবনটাকে পুরোপুরিভাবে একদম সুন্দর বানিয়ে দেয়। আর আমরা সাধারণ ঘরের বউ হয়েও কিন্তু এরকম কাঠ পাতা উনুনে রান্না করে সংসারে অনেক অনেক সেভ করতে পারি।
তো কচুরমুখী বেগুনটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন এই যে কষানো পানি দিয়ে দিলাম, এটার মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে জাল দেব। তো কচুরমুখীটা অনেক ভালো ছিল, যার কারণে বেশিক্ষণ সময়ই লাগেনি, একদম গলে গেছে। আর যেহেতু উনান অনেক জোরে জোরে জ্বলছে, রান্না করতে কিন্তু একদমই সময় লাগছে না। এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর ধোঁয়াগুলো সব আমার মুখে এসে লাগছিল। তো একদম ছোট্ট একটা হাঁড়িতে করে অল্প একটু চাল নিয়েছি। খুব বেশি ভাত আমি রাঁধবো না, তো একার মতো যতটুকখানি হয় আর কি 2 বেলা সেরকমই রাঁধবো। বেশি রান্না করলে খাওয়ার মানুষ নেই। হাঁড়িটাতেও আবার একটু কাদার প্রলেপ লাগিয়ে নিতে হবে, তা নয় কালির একটা চোখ পড়ে যায়। যে কোনো সুন্দর হাঁড়ি, পরিষ্কার চকচকে হাঁড়ি উনানে বসাতে গেলেই কিন্তু একটু কাদার প্রলেপ লাগিয়ে নিতে হয়, তাহলে গিয়ে কালিটা একদম হাঁড়ির গায়ে পড়ে না। আর হাঁড়িগুলো মাজতে গিয়েও না খুব একটা কষ্ট করতে হয় না, যেই পরিষ্কার হয়ে যায়। এখানে সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর দেখো মাছ কপিস তুলে দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো আমার এই ভিডিও দেখার মাঝে কিংবা শেষে যদি আমার কথার মাঝে, আমার কাজের মাঝে তোমাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখেছো। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।